আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের একটা লাল কিতাবের গল্প শোনাই। এই গল্পের মধ্যে অনেক রহস্য লুকায় আছে। অবলা কথাও এখান থেকে প্রকাশিত হয়। এক সময় ওই গ্রামের মানুষ গরু পালত। তো এই গরু উদম ছেড়ে দেওয়া থাকতো, অর্থাৎ মাঠ কি মাঠ গরু ছেড়ে দেওয়া থাকতো। গরুর গলায় কোনো দড়ি দেওয়া থাকতো। আমি ইচ্ছা মতো খাইতো। খাওয়া শেষে সন্ধ্যার দিকে বা সময় হইলে বা বাছর হইলে তখন ওই মালিকেরা যে গরু বাড়ি নিয়ে আসতো বা ওখান থেকেই তাদের সব কিছু হইতো। এখন এই উদম দুই ষাঁড় মারামারি করে যে কাজী, মানে আগেকার আমলে যারা বিচার করতো এদের কাজী বলা হয়, এটা আমরা সকলে জানি। কাজীর ষাঁড় মারা গিয়েছে। এখন কাজী হলো বিচারক, বিচারকের ষাঁড় মারা গিয়েছে। এখানে এলাকার একটা ব্যক্তির ষাঁড়ে ওই কাজীর ষাঁড়কে গুতায় মেরে ফেলছে। সংঘর্ষ লাগছিল, মারা গিয়েছে। এখন মানে ব্যক্তি তো সাধারণ যে ব্যক্তি, উনি তো খুব বিপদে আছেন। তারপরে বলেন কাজীর কাছে যাই, কাজীকে যেয়ে জানাই। তা কাজীকে যে জানাচ্ছে যে কাজী সাহেব, যদি এই উদম গরু তো ছেড়ে দেওয়া থাকে, তা যদি কোনো গরু মারা যায়, দুটো গরুর সংঘর্ষ হয়ে যদি কোনো গরু মারা যায়, তাহলে তার বিধান কি হবে? তো কাজী সাহেব বলতেছে উদম ছেড়ে দেওয়া থাকে, ও মারা গেলে তো সমস্যা কি, মারা তো যাইতেই পারে, ও কোনো ব্যাপার না। তো তখন বলতেছে কাজী সাহেব, আমার ষাঁড় আপনার ষাঁড়ের সাথে মানে সংঘর্ষ করে আপনার ষাঁড় মারা গিয়েছে। তো তখন কাজী তো বিবার, কী বললে, আমার ষাঁড় মারা গিয়েছে? তখন ওই কাজীর ছেলে পাশে দাঁড়াইছিল। তখন বলতেছে, এই খোকা, সানসেটের উপর যে লাল কিতাবটা আছে ওই কিতাবটা নিয়ে আয় তো, দেখি ওই কিতাবে কি বলছে। এই যে ষাঁড় এইভাবে হত্যা হলে তার কিতাবে কি বলছে, এটা একটু দেখি। তা বিষয়টা ঠিক এরকম হয়েছে। আপনি যখন ভুল করবেন তখন আপনি অনভিজ্ঞ, আপনার রাজনৈতিক দূরদর্শিতা নেই, আপনার অভিজ্ঞতা নেই বলে আপনি সরি বলে নেবেন, আপনার 7 খুন মাফ হয়ে যাবে। কিন্তু অন্য ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এটা হবে না। যেমন বাংলাদেশের একটা পিরিয়ডে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, নাম করা ব্যক্তি নিয়ে যদি আমরা বলে থাকি, উদাহরণ হিসাবে ধরেই থাকি শেখ মুজিবুর রহমান সাহেব। শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের পরে এসে বাংলাদেশের শাসনভার গ্রহণ করে। তা শাসনভার গ্রহণ করার পরে বর্তমান সময়ে বাংলাদেশের যে অস্থিরতা, বাংলাদেশের যে অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি, ঠিক 9 মাস দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেই স্বাধীনতার পরে দেশের অবস্থা কী ছিল? তখনও তো বিভিন্ন দল মত নির্বিশেষে সকল শ্রেণীর লোক সেখানে ছিল। যেমন আমরা সিরিয়ার বিদ্রোহ যদি আমরা এখন ধরি, আমরা বিদ্রোহীরা যদিও ক্ষমতা দখল করেছে, কিন্তু সেখানে দেখছেন কুর্দি, তুরস্ক, ইরান, রাশিয়া, বিভিন্ন মানে তারপরে বিভিন্ন ধরনের জাতিগোষ্ঠী সেখানে আছে, এবং তারা আবার অভ্যন্তরীণ কী বলেছে দ্বন্দ্ব বাঁধাচ্ছে। তা স্বাধীনতা যুদ্ধের পরে শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতা দখল করেছিলেন, তখনও তো বাংলাদেশের অবস্থা ঠিক ওরকমই ছিল। এখন যেমন দেখেন, দীর্ঘ 4 মাস চলে গিয়েছে, এরা কিন্তু কোনো জায়গায় কোনো পরিবেশকে শান্ত করতে পারে নাই, স্থির করতে পারে নাই। সমস্ত সেক্টরে অস্থিরতা। ইভেন বাংলাদেশের 5ই আগস্টের পরে ফকিরের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, এবং আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে মানুষের, যারা দরিদ্র মানুষ, যারা দিনে আনে দিনে খায়, মানে দিনে আয় রোজগার করে দিনে খায়, তাদের সব কিছু নাগালের বাইরে চলে গিয়েছে। এখন 3 বেলা তারা ঠিকঠাক ভাতও পাচ্ছে না, এরকম একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে
একটা অস্থিরতা বিরাজ করছে। তো এখন শেখ মুজিবুর রহমানের আমলে, যদি আমরা ওর শাসন আমলে তিনি যে ভুল করেছেন বা তিনি যে বিষয়গুলো মানে স্থিতিশীল করতে পারেননি, সেই স্থিতিশীল অবস্থার জন্য তাকে স্বৈরাচার বলা হয়। এখন ঘটনা হলো, আপনারা 4 মাসে এমন কি দেখালেন, কি দেখাতে পেরেছেন যে আপনারাও যে ওনার মতো করতেছেন না? আমি তো সেই আমলের সাথে এই আমলের কোনো পার্থক্য দেখছি না। ইভেন এখন যারা রাজনৈতিক দল আছে, বাকি যে রাজনৈতিক দলগুলো আছে, তাদেরকে সব অ্যাসাইড করে, মানে সাইড করে দেওয়া হচ্ছে, মানে তাদেরকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে বা তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। এখন আপনি আমাকে বাধাগ্রস্ত করছেন, তাহলে আমি তো ষড়যন্ত্র করে হোক, যেভাবে হোক আপনাকে অশান্তিতে রাখবই। এটাই তো বাস্তবতা না? আপনি আমার সাথে খারাপ আচরণ করবেন আর আমি কবে আমাকে দমন পীড়ন নির্যাতন করে তুই কবরে ঢুকাই দেয় আর আমি শান্ত হয়ে বসে থাকি, এটা তো কখনো সম্ভব হতে পারে না। তারপরে সরকার একটা পক্ষকে বিশেষভাবে বিভিন্ন ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে, এটা স্পষ্টত। যেমন ছাত্র সমাজকে বিশেষভাবে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে, কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, যারা 5ই আগস্টের বা এই গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তাদেরকে অত বেশি মূল্যায়ন করছে না। তাদের সাথে আদর্শিক দ্বন্দ্ব বেঁধে যাচ্ছে বা তাদেরকে বিভিন্নভাবে মানে সাইড করে রাখা হচ্ছে। এবং একটা জিনিস, যে একজন ব্যক্তি স্বৈরাচার হলো কিভাবে? বিভিন্ন দলকে কথা বলতে দেয়নি, বিভিন্ন মতাদর্শকে কথা বলতে দেয়নি, বিভিন্নভাবে তাদেরকে দমন নিপীড়ন নির্যাতন করেছে। বর্তমান সময়ের চিত্রও কিন্তু সেই চিত্রের বাইরে কোনো কিছু লক্ষ্য করা যাচ্ছে না। এই জন্য আমি বলবো যে এমন আপনাদের না হয় যে এই লাল কিতাবটা বাইর কর, মানে শেখ মুজিবুর রহমান সাহেব, ওনার শাসনামলকে আপনি স্বৈরাচার বলছেন। কালকে দেখলাম কর্নেল অলি সাহেব, উনি একটা কথা বলেছেন যে মামলার আসামি যে নির্বাচনের জন্য, হ্যাঁ, মানে শেখ মুজিবুর রহমানের শাস্তি হওয়া উচিত। মানে কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, উনি বলছেন শেখ মুজিবুরের শাস্তি হওয়া উচিত ছিল। কর্নেল অলি আহমেদ বীর বিক্রম তিনি কথা বলেছেন। তা ওনার শাসনামলকে বিবেচনা করে যদি আপনি ওনার মুক্তিযুদ্ধের যে ভূমিকা বা তার আগেকার যে ভূমিকা, সেই ভূমিকাকে অস্বীকার করেন, তাহলে কিন্তু আপনাদেরও একসময় লাল কিতাব বের করা লাগবে আমার মনে হয়। কারণ আপনারা এই দীর্ঘ 4 মাসে জাতিকে যা দিয়েছেন, তাতে করে আপনাদেরকেও এই শেখ মুজিবুরের মতো শাস্তি হওয়া উচিত। কর্নেল অলি আহমেদ বিক্রম যেটা বলেছেন, এই ধরনের কথা বলার জন্য অনেক লোককে আপনারা দেখবেন পাবেন। হয়তো বা এখন পরিবেশ পরিস্থিতির কারণে অনেকে সাহস করে বলতে পারছে না, কিন্তু আমি দেখলাম ইদানিং অনেকে বলছে, যেমন রাশেদ খান বলছে, ইলিয়াস বলছে, পিনাকি বলছে, সাংবাদিক মাসুদ কামাল স্যার বলছে, মোস্তফা ফিরোজ, শাহেদ আলম বলছে, অনেকে যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের আমি দেখেছি যে অনেকে কিন্তু আপনাদের এগেনস্টেও ইতিমধ্যে কথা বলেছে। মহিউদ্দিন রানী সেও বলছে, মানে অনেকেই দেখলাম যে কথা বলা শুরু করেছে। তো এরকম যে বাবা লাল কিতাবটা বের করতে অন্য কোনো বিধান আছে কি না, আমাদেরকে যাতে ভবিষ্যতে এরকম কাঠগড়ায় না দাঁড়াতে হয়, এজন্য হয়তো বা অনেকের সচেতন হওয়া উচিত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।